আমাদের আজকের গল্প শেষ চিঠির ধাঁধা। গল্পটি নেওয়া হয়েছে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগার দপ্তর থেকে। গল্প পাঠে রয়েছে সৌমিক, প্রীতম, শুভম, রাজ চট্টোপাধ্যায় এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে কৃষ্ণেন্দু মণ্ডল। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। কিন্তু সত্যি সত্যি একটা মাত্র কাগজের জন্য একটা মানুষ মারা গেছে? ভাই, এটা সত্যি হতে পারে বলেও তো আমার মনে হয় না। আপনাকে মিথ্যে কথা বলে আমি আমি কি করব বলুন তো? হ্যাঁ, ওই লোকটি আমার বাড়িতেই তো ভাড়া থাকতো। প্রায় বছর খানেক হতে চললো। হঠাৎ করে কালকেই ব্যাপারটা ঘটেছে। একজন কাল সন্ধ্যের দিকে এলো। আমার বাড়ির দারোয়ান রঘুচরণ, সে তো সবাইকে ঢুকতে দেয় না। লোকটি নাকি রঘুচরণকে কাগজটা দিতে বলেছিল। ওই 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 লোকটিকেই, হ্যাঁ ওই লোকটিকেই। তারপর তো আমি আমি আর কিছুই জানি না। আমার কাল রাতে ফিরতেই সন্দেহ হয়েছিল। হাকিম বাজারের কাছেই আমার লোহা লক্করের কারবার আছে, সেখানে আমার সারাদিন কাটে। কিন্তু শুধু শুধু কেন পুলিশের ঝামেলা আমি পড়ব? হ্যাঁ, তাই আজ সকালে যখন এইসব ব্যাপার হয়েছে তখনই আমি সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে এসেছি। আর সে তো না হয় ভালো কথা, কিন্তু রঘুচরণ নিশ্চয়ই লোকটাকে দেখেছিল। রঘুচরণ তার ব্যাপারে কিছু বলতে পারবে কি? না না দারোগাবাবু, রঘুচরণ তার ব্যাপারে কিছু বলতে পারবে না। লোকটা যখন এসেছিল তখন এমনই আঁধার নেমেছিল, তার মধ্যে আবার ওই লোকটার মুখটা নাকি রুমাল দিয়ে ঢাকা ছিল। হ্যাঁ, সেটা আমি তো শুনছি, নাকি ওরকমই কিছু একটা ছিল। ঠিক বুঝতে পারিনি। তার উপরে আবার শীতের সময়। শীতের সময় নয় বিপিনবাবু, এ হলো বসন্ত। তবুও রাতের দিকে যে ঠান্ডা পড়ে না সে কথা বলবো না, কিন্তু ব্যাপারটা তো কিছু বুঝতে পারছি না। কাল রাতেই লোকটি... আচ্ছা, আমার একটা কথা বলুন তো, এই হালদার বাবু আপনার বাড়িতে তো 1 বছর ধরে ছিলেন। তার কাজকর্ম কিংবা তার সঙ্গে অন্য লোকজন কি দেখা করতে আসতো? এইসব ব্যাপারে কি কিছু আপনি জানেন? বিপিনবাবু এবার কিছুক্ষণ ভাবলেন। তারপর যেন মনে হলো কিছু একটা তিনি মনে করার চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই মনে করতে পারছেন না। অবশেষে মনে করে বললেন, 1 বছর হলো ওই হালদারবাবু আমার দোতলার ঘরটায় ভাড়া আছেন। কাজকর্ম কি করেন সেসব বলতে পারবো না। কথায় কথায় বলেছিলেন তার দেশের বাড়িতে তার কিছু জমি জমা আছে, ওই সেখানে টাকা পয়সাও রয়েছে কিছু। মাসে 2-1 বার 2 দিনের জন্য বেরিয়ে পড়তেন। হ্যাঁ, কোথায় যেতেন তা অবশ্য আমি জানি না। আমায় বলতেন দেশের বাড়ি যাচ্ছেন। আমি কিন্তু সঠিক সময় ভাড়া পেয়ে যেতাম। এমনকি মাস শেষ হওয়ার আগেই আমি ভাড়া পেয়ে যেতাম, হ্যাঁ অনেক সময়। তাই ওসব ব্যাপারে না আমি থাকতাম না। অন্যান্য ভাড়াটিয়াও তো বসিয়েছিলাম, কিন্তু এমন দরাজ আমি কাউকে দেখিনি। তাছাড়া বুঝতেই পারছেন, ব্যবসা করি। হ্যাঁ, বিপদে আপদে হালদার বাবুর কাছে গিয়ে দাঁড়ালে তিনি সাহায্য করতেন। আর এমনিতেও আমার কাছে বেশ কিছু টাকা উনি পেতেন। হ্যাঁ, এরকম প্রত্যেক মাসেই আমাদের চলতো। উনি যেন জানতেন আমি আমি কি চাইতে পারি। রঘুচরণকে জিজ্ঞাসা করতে পারেন সবটা। হ্যাঁ, এটা জিজ্ঞেস করতেই পারেন রঘুচরণকে। রঘুচরণের সঙ্গে তো কথা হবেই, কিন্তু আজ সকালে ব্যাপারটা কি ঘটেছিল? আর যে কাগজটার কথা আপনি বলছেন, সেই কাগজটা ওই ঘরেই তো পাওয়া গেছে। হালদারবাবুর সকাল সকাল ওঠার অভ্যেস নেই। ওপরের ঘরে অনেক সময় রাত জেগে তিনি কি যেন করতেন। না, কি করতেন সেসব ব্যাপারে আমি কিংবা রঘুচরণ কেউই জানি না। একতলার ঘরের দরজা 10টার সময় বন্ধ হয়ে যায়। ওপরে দোতলার ঘর থেকে পেছনের দিক দিয়ে নামার জন্য একটা আলগা সিঁড়ি আমি নিজেই লাগিয়ে দিয়েছি। সেটা হালদারবাবু নিজেই খরচ করেছিলেন। 10টায় ওই দরজা বন্ধ হলে রঘুচরণ আমার পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ে। দোতলাটা পুরোপুরি হালদারবাবুকে দেওয়া আছে। রাতের বেলা রঘুচরণের ডাক না পারলে দোতলায় ওঠে না। তাছাড়া ওই দোতলার সিঁড়ি শেষ করে ভেতরে যাওয়ার একটা দরজা আছে। সেই দরজা ওই বাইরে ভেতরে 2 দিক থেকে না বন্ধ করা যায়। রাতের বেলা হালদারবাবু ওই দরজা নিজেই বন্ধ করে নেন। সকালে উঠে উনি দরজা খুললে তারপর রঘুচরণ ওপরে উঠে ওই ঝাড়পোছ করে। আজ সকালে রঘুচরণ উঠে নিজের মতো কাজ করেছে। হ্যাঁ, আমার ওই আজকে দোকানে যেতে একটু দেরি ছিল, তাই আমিও ঘুম থেকে উঠেছি একটু দেরি করে। সকালের চা যখন খাচ্ছি তখন রঘুচরণকে বললাম, এই হালদারবাবুকে চা দিয়ে এসেছিস? ওই বাবু তো এখনো ঘুম থেকেই ওঠেনি। ঘুম থেকে উঠলে তো দরজা খুলে দেয়। আমি দরজা খোলা দেখলেই ওপরে যাই, না হলে প্রয়োজন হলে আমাকে ডাকেন।
কিন্তু আজ দরজাও খোলেননি আর আমাকেও ডাকেননি। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন প্রায় ওই সকাল 10টা বেজে গেছে। উনি একটু দেরিতে হলেও ওই 10টার আগেই উঠে পড়তেন। প্রত্যেক দিন 8টার মধ্যেই তার ঘরের দরজা খুলে যায়। রঘুচরণ তার ওপরের ঘরের কাজ করে নিচে নেমে আসে। তারপরে আমাকে চা খেতে ডাকে। 9টায় আমি ঘর থেকে বের হই। শুধু কৌতূহলী হয়ে কি মনে হতে না আমি উঠে গেলাম সিঁড়ি বেয়ে। ডাকতে লাগলাম। আমার পেছনে রঘুচরণ সিঁড়ির কাছে এসে দাঁড়ালো। বেশ কয়েকবার ডাকাডাকি করেও যখন সাড়া পেলাম না, তখন আমি ওই দরজা ধাক্কা দিলাম। দরজা ভেতর থেকে যেমন বন্ধ থাকে সেরকমই ছিল। ঠিক তখনই কি পুলিশের কথা আপনার মাথায় এলো? না 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 না, তখনও ওই পুলিশের কথাটা না আমার মাথায় আসেনি। রঘুচরণ বলল ব্যাপারটা তার কিন্তু ভালো ঠেকছে না। রাতের বেলা সে একবার কি একটা কারণে উঠেছিল, তখন ওপরের ঘরে যেন কিসের শব্দ পেয়েছিল। সে ভেবেছিল বোধহয় হালদারবাবু রাত জেগে কিছু করছেন, কিন্তু এখন তার ব্যাপারটা ভালো লাগছে না। এত ডাকাটাকি, এত দরজা ধাক্কা দেওয়ার পরেও তিনি উঠছেন না। হ্যাঁ, আর এমনিতে তো তার ঘুম পাতলা। তারপরে ওই বাধ্য হয়ে উপায়ান্তর না দেখে একতলায় থাকা টেলিফোন থেকে আমি থানায় খবরটা দিই। কথা শেষ করে বিপিনবাবু আমার দিকে এমন একটা দৃষ্টিতে তাকালেন, সে দৃষ্টিতে এমন একটা কিছু ছিল যেটা সাহায্য প্রার্থী কিংবা ওই আশাবাদী মানুষের চোখে দেখা যায়। বোধহয় পুলিশের ঝামেলা থেকে তিনি শতহস্ত দূরে থাকতে চাইছেন। তাই বললাম, দেখুন, এই তদন্ত তো চলবেই। যদি প্রমাণিত হয় আপনার কোনো দোষ নেই, তাহলে আপনার কোনো চিন্তা নেই। কিন্তু আপনার বাড়িতে যখন ব্যাপারটা ঘটেছে, তখন একটু পুলিশের ব্যাপারটা তো আপনাকে দেখতে হবেই। এমনিতে ব্যবসাপত্র খুব একটা ভালো যাচ্ছে না। হালদারবাবু যে আমার ভাড়াটিয়া ছিলেন শুধু তাই নয়, আমাকে ওই বিপদে আপদে সাহায্য করতেন। হ্যাঁ, তাছাড়া তার বেশ ভালোই বুদ্ধি ছিল। ব্যবসার কাজেও আমায় নানান বুদ্ধি দিতেন মাঝে মাঝে। এমন একটা মানুষ এভাবে মারা গেল। হ্যাঁ, আমার যে অনেকটাই ক্ষতি হয়ে গেল। পুলিশকে না আমার বড় ভয়। কিন্তু আপনার কথা আমি শুনেছি। আপনি যখন আছেন আমার আমার কোনো চিন্তা নেই। বিপিনবাবুর সঙ্গে কথাবার্তা বলে বিপিনবাবুকে ছেড়ে দিলাম, কিন্তু মাথায় সমস্ত ব্যাপারটাই জড়িয়ে রইল আমার। কাগজের টুকরোটা এখন টেবিলের কাছে আমার সামনেই রাখা। একটা সাদা কাগজের টুকরো, সেটাতে লম্বালম্বিভাবে 3টে লাল দাগ কাটা এবং আরেকটা লাল দাগ ওই 3টে দাগকে আড়াআড়িভাবে যেন ছেদ করেছে। তার ভেতরেও কিছু লিখে রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেগুলো বোঝা যায় না, কারণ এতটাই সেগুলো হালকা। লাল লেখাগুলো যে সমান তা কিন্তু নয়, কেমন যেন এলোমেলো বিক্ষিপ্ত হয়ে রয়েছে। বোধহয় কেউ কিছু লেখার চেষ্টা করেছে কিংবা কিছু একটা আঁকার চেষ্টা করেছে। তেমনই একটা কাগজ আমার হাতে। কিন্তু ভাবতে অবাক লাগলো, বিপিনবাবুর বাড়িতে থাকা হালদারবাবু 1 বছর পরে হঠাৎ যেদিন সন্ধেবেলায় কাগজটা পেলেন, তার পরদিনই তার বাড়িতে তার খুন হয়ে গেল। কাগজটা ফাইলের ভিতর রেখে ফাইলটা তুলে রাখলাম। তারপর একজন কনস্টেবলকে নিয়ে বেরিয়ে পড়লাম। মৃতদেহ পোস্টমর্টমে চলে গেছে। ছুরিটা বুকের মাঝামাঝি জায়গায় বেশ কয়েকবার বসানো হয়েছে। খুনি যে জেনে শুনেই কাজটা করেছে এবং পরিকল্পনা মাফিক কাজটা করেছে তা বোঝা যায়। এখানে এই হালদারবাবুর খানিকটা বর্ণনা দেওয়া দরকার। লম্বা চওড়া, মাথায় সামান্য টাক, ভদ্রলোক, বেশিরভাগ সময় দোতলায় নিজের ঘরেই থাকতেন। তার ঘর তল্লাশি করে বেশ কিছু বইপত্র, কিছু কাগজপত্র, খবরের কাগজ, কিছু টাকা পয়সা, এসব ছাড়া আর উল্লেখযোগ্য কিছুই পাওয়া যায়নি। অতি সাধারণ ছাপোসাভাবে জীবনযাপন করা একটা মানুষের ঘরে যা যা থাকতে পারে সেই সবই আছে। এর মাঝের ব্যাপারটা হলো, প্রত্যেক মাসে 2 দিনের জন্য এই হালদারবাবু কোথায় যেন যেতেন। সেটা খুঁজে বার করতে হবে। ওই একটাই মাত্র রাস্তা আছে, যেটা দিয়ে আমরা এই খুনির ব্যাপারে কিছু জানলেও জানতে পারি। 2 দিন পর সকালে যখন কেসের ফাইলটা আরও ভালোভাবে মন দিয়ে দেখছি, এমন সময় কনস্টেবল এসে জানালো, দারোগাবাবু, আপনার সঙ্গে একজন দেখা করতে চাইছে। কী ব্যাপারে? জানি না, তবে বলছে আপনার সাথে নাকি ভীষণ দরকার। উনি এদিককার লোক নন, এদিকে কি কাজে এসেছিলেন, তবে কি একটা খবর শুনে নাকি আপনার কাছে এসেছে। বললো তাতে নাকি আপনারই লাভ। মাঝে মাঝে বিভিন্ন কেসের ব্যাপারে টুকরো টুকরো তথ্য হঠাৎ করে এমন কোন উপায় সামনে চলে আসে যা আমরা ভাবতেই পারি না।
তাই কেসটা নিয়ে ব্যস্ত থাকলেও তাকে ভিতরে নিয়ে আসার কথা বললাম। তাছাড়া হতেই পারে কোনো সমস্যায় পড়ে আমার কাছে এসেছে, যাতে সরাসরি এবং তাড়াতাড়ি দেখা করতে পারে, তাই কনস্টেবলকে এমন কথা বলে পাঠিয়েছে। এ সময় কেউ যাতে আমায় বিরক্ত না করে সে কথা বলে দেওয়া আছে তাকে। কনস্টেবল চলে গেল। একটু পরে ঘরের দরজা ঠেলে এসে ঢুকলো মাঝারি উচ্চতা, একটু মোটা, গায়ের রং চাপা, মাথায় লম্বা চুল, কানের পাশে সামনের দিকে একটা কালো বড় আঁচিল রয়েছে। তার মুখটা একটু বিধ্বস্ত, যেন অনেকটা দূর থেকে এসেছে। তাছাড়া চারপাশে এমনভাবে তাকিয়ে দেখছে যে বোঝাই যাচ্ছে এই সমস্ত ব্যাপারে কিংবা পুলিশের কাছে এর আগে খুব একটা আশা হয়নি। এখানে বসো, আমার সঙ্গে দেখা করতে চাইছিলে কেন? তুমি বললাম বলে সে কিন্তু সেসব নিয়ে বেশি মাথা ঘামালো না। সে সরাসরি বলল, দারোগাবাবু, শুনলাম পশ্চিম পাড়ার কাছে নাকি একটা খুন হয়েছে। খুন হওয়ার আগের দিন নাকি কে একজন একটা কাগজ দিয়ে গেছে, তাতে আবার লাল কালি দিয়ে আঁকা বাঁকা কী সব লেখা। আমি কি ঠিক বলছি? হ্যাঁ, ঠিক বলেছ, কিন্তু তুমি এই খবর পেলে কি করে? দারোগাবাবু, পশ্চিম পাড়ার কাছেই একজনের কাছে আমি এসেছিলাম, বুঝলেন। কাল আমার ফিরে যাওয়ার কথা, কিন্তু আজ সকালে যখন খবরটা পেলাম তখন মনে হলো আপনাকে একবার এই কথাটা বলা দরকার। হয়তো আপনার কোনো সাহায্য হবে না, কিন্তু তবুও যদি একবার আর কি। সে ইতস্তত করছে বুঝতে পারছিলাম। এমন কিছু একটা সে বলতে চাইছে যেটা নিয়ে সে নিজেই দ্বিধায় রয়েছে। তাই তাকে স্বস্তি দেওয়ার জন্য বললাম, দেখো, তোমার যেটা বলার তুমি নিশ্চিন্তে বলতে পারো। হতেই পারে তুমি যেটা বললে সেটা আমাদের কাজে লাগলো, আর যদি কাজে নাও লাগে, তুমি যে এতটা এসেছো নিজে থেকেই যে পুলিশের কাছে সমস্ত কথা বলার জন্য, আর এটাই তো অনেক, তাই না? তাই বলো, কি বলবে? আমি কলকাতায় থাকি না, কলকাতার বাইরে রায়দিঘিতে থাকি। জায়গাটা কলকাতা থেকে একটু উত্তরের দিকে। এখান থেকে যাতায়াত করা যায়, গরুর গাড়িও আছে, আর অনেক রকম রাস্তাও আছে যাতায়াতের। জলপথেই আমি যাতায়াত করি। তবে আমাদের ওই এলাকাতেও মাস দুয়েক আগে কিন্তু এরকম একটা ব্যাপার ঘটেছিল, জানেন। ঠিক যেমন এই ঘটনাটা, আগের দিন সন্ধেবেলা আঁকাবাঁকা লাল কালিতে কিছু একটা লেখা একটা কাগজ পেল, আর ঠিক তারপরের দিন সকালেই তাকে ছুরি মেরে খুন। চমকে উঠলাম। সত্যিই তো, মৃতদেহ দেখে সেইভাবে বোঝা সম্ভব নয় যে বুকের মাঝে অনেকগুলো ক্ষত চিহ্ন ছিল। তাছাড়া পুলিশ কনস্টেবল এবং আমি উপস্থিত দাঁড়িয়ে থেকে ঘরের দরজা ভাঙা হয়েছে, ওইটুকু দেখে বুকের ভেতরে ক্ষতচিহ্নের কথা জানা সম্ভব নয়। এইদিকে লোকটা নিজেই বলছে যে সে ওখানে ছিল না। তাহলে লোকটা জানলো কি করে? ঠিক বলেছ, কিন্তু তুমি জানলে কি করে? বললাম না, 2 মাস আগে আমাদের ওখানে ঠিক এমনভাবেই একটা লোক মরেছে। তার বুকের বাঁদিকে অনেকগুলো গর্ত হয়েছিল ছুরির আঘাতে। তোমাদের এলাকার মানে রায়দিঘিতে? কিন্তু ঠিক এইরকম দুটো ব্যাপার হয়েছে বলে তোমার কেন মনে হচ্ছে? সেখানেও কি কাগজটা পাওয়া গেছে? লোকটা এবার মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই আমি চমকে উঠলাম। তাহলে কি দুটো খুনের মধ্যে সত্যি সত্যিই কোনো সম্পর্ক আছে, নাকি আমাদের চিন্তাভাবনা সবকিছু ভুল দিকে যাচ্ছে? দারোগাবাবু, খুনের খবরটা শুনে আর ওই কাগজের কথা শুনে আমি আপনার কাছে এসেছি। 2 মাস আগে আমাদের এলাকায় যে খুনটা হয়, এটাও কিন্তু তেমনই একটা খুনের মতো বলে মনে হচ্ছে। কথায় কথায় জানতে পারলাম হরিশ কলকাতার নানা জায়গায় বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র চালান দেওয়ার ব্যবসা করে। তাও সেটা ফসলের সময়। সেটা আখ হতে পারে, মাঝে মাঝে গুড়, চিনি, মশলাপাতি, আরও অনেক কিছু। এক কথায় বলতে গেলে হরিশকে নানা জায়গায় ঘুরে বেড়াতে হয় এবং নানা রকমের কাজ করতে হয়। তাই পরিবার বলে সেরকম কিছু নেই। এখন যে এলাকায় সে থাকে সেই এলাকাতেই 2 মাস আগে খুনের ঘটনা ঘটেছিল। তখন হরিশ সেখানে ছিল, আর এখন যখন এইখানে খুনটা হয়েছে তখন হরিশ এইখানে রয়েছে। তাই তার নজরে পড়েছে ব্যাপারটা। তার মানে মনে হচ্ছে এই দুটো খুন একজনেরই কাজ, কিংবা একটা দলের কাজ, যারা ওই চিঠির মতো ছোট কাগজটা দিয়ে ওই লাল আঁকাবাঁকা লেখাগুলো তৈরি করে কাউকে ভয় দেখাতে চাইছে। কিন্তু এইভাবে তো ওদের ধরা যাবে না। তুমি এতটা যখন জানো, তাহলে এটাও কি জানো যে ওদের ওখানকার পুলিশ কি ওই খুনের ব্যাপারে কিছু বার করতে পেরেছিল নাকি? হ্যাঁ, এ ব্যাপারে তেমন কিছু বলতে পারল না হরিশ। আমি মনে মনে স্থির করলাম, পোস্টমর্টেম রিপোর্টটা কাল যদি হাতে চলে আসে, তাহলে পরশুদিন একবার হরিশের সঙ্গে তার ওই এলাকায় গিয়ে সেখানকার থানার ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে।
ডাক্তাররা মৃতদেহ কাটাছেঁড়া করে পোস্টমর্টম রিপোর্ট জানিয়ে দিল মৃত্যুটা হয়েছে বুকে আঘাতের জন্যই। কিন্তু মৃত্যুর আগে নাকি এই হালদার বাবুর সঙ্গে কারো ধস্তাধস্তি হয়েছিল। শরীরে বেশ কয়েকটা জায়গায় আঘাতের চিহ্ন আছে। খুব বেশি গুরুতর না হলেও মেঝেতে পড়ে যাওয়া কিংবা দেয়ালের কাছে ধাক্কা খাওয়ার সময় যেমন দাগ হতে পারে, ঠিক তেমনটাই দাগ রয়েছে। তাছাড়া আর তেমন কিছু নেই। মৃত্যু প্রথম আঘাতে হলেও তার পরের আঘাতগুলো অপরাধী আক্রোশের সাথে সেই সময়ই করেছিল। ঘরের ভেতর এবং মেঝেতে লেগে থাকা রক্ত পরীক্ষা করে তারা জানিয়েছিল খুনটা হয়েছে প্রায় মাঝরাতের দিকে, তাও 12টা থেকে 2টোর মধ্যে। হরিশ কোথায় থাকে তার ঠিকানাটা আমি নিয়ে নিয়েছিলাম এবং হরিশকে জানিয়ে দিয়েছিলাম পরদিন সকালে একবার থানায় এসে আমার সঙ্গে দেখা করে যেতে। পরদিন হরিশ থানায় এলে সেই কাগজটা তাকে ভালো করে দেখালাম। একটা সাদা কাগজের টুকরো, সেটাতে লম্বালম্বিভাবে 3টে লাল দাগ কাটা এবং আরেকটা লাল দাগ ওই 3টে দাগকে আড়াআড়িভাবে যেন ছেদ করেছে। তবে বাকি কাগজের মধ্যে আবছা লাল লেখাগুলি বোধহয় টুকরো টুকরো কিছু চিহ্ন। হ্যাঁ, এমনই কাগজ ছিল ওখানে। যে মরেছে তার বাড়িওয়ালা আমার চেনা। বাড়িওয়ালা মানে মানে যে মরেছে সে কি তাহলে ওখানে ভাড়াটিয়া হিসাবে ছিল? হ্যাঁ দারোগাবাবু, ওই লোকটাও বছর 2 হলো ওখানে ভাড়া থাকছিল। তবে আগের লোকটার সঙ্গে আরও একজন থাকতো, কিন্তু ওই বছরখানেক হবে তারপর লোকটাও চলে যায়। জানি না আমি ঠিক কি হয়েছিল, আপনি একবার গিয়ে দেখতে পারেন। মনের ভেতরটা কেমন যেন খচখচ করতে লাগলো। সত্যিই কি দুটো খুনের মধ্যে সম্পর্ক আছে? যদি থেকে থাকে তাহলে এই তৃতীয় ব্যক্তিকে, ওই লোকটার সঙ্গে যে সেখানে থাকতো সেই কি এই মৃত লোকটা, নাকি নাকি অন্য কেউ? এদিকে ব্যাপারটা সামান্য গুছিয়ে নিয়ে থানার ছোট অফিসারকে ডেকে সমস্ত চার্জ বুঝিয়ে দিয়ে আমি হরিশকে নিয়ে বেরিয়ে পড়লাম রায়দিঘির উদ্দেশ্যে। সেদিন দুপুরের একটু আগে রওনা হয়ে সন্ধ্যের দিকে গিয়ে পৌঁছালাম রায়দিঘিতে। সেদিনটা হরিশের আস্তানাতেই আমায় থাকতে হলো। হরিশ একা মানুষ, এখানে তার আস্তানাটি বেশ। হরিশ সমস্ত ব্যবস্থা করে দিল, কিন্তু আমার মনের ভেতর খচখচ করতে লাগলো ওই ব্যাপারটা। তাছাড়া আগের দিন সকালে একবার বিপিনবাবুর বাড়িতে গিয়েছিলাম, সেখানে রঘুচরণের সঙ্গে বেশ খানিকক্ষণ কথা হয়েছিল, আর তাতেই ব্যাপারটা আরও জটিল বলে মনে হয়েছে। রঘুচরণ যে লোকটি তোমায় কাগজটা দিয়েছিল তাকে তো তুমি দেখেছিলে তখন। আসল ঘটনাটা কি ঘটেছিল? আমার বড়বাবু তো ওই সময় বাড়িতে থাকে না, একটু রাত হয় তার বাড়িতে ঢুকতে ঢুকতে। ওপরের ওই বাবু সেই সময় নিজের ঘরেই থাকে, বাইরে বেরোয় না। আমি ওপরে উঠে ধূপ জ্বালিয়ে দিয়ে আসি, তারপরে চায়ের দরকার হলে আমায় ডাকে, না হলে আর ডাকাডাকি করে না। একেবারে সে রাতে খাবার দিতে যায়। সেদিন সন্ধেবেলায় ধূপ দিয়ে সবে রান্নাঘরের দিকে যাচ্ছি চা করব বলে, এমন সময় দরজায় কি যেন ধাক্কা দিচ্ছে শুনলাম। বড়বাবুর সাথে অনেক লোকেরা মাঝে মাঝে দেখা করতে আসে, তার বন্ধু বান্ধব অথবা কাজের লোক, সেসব আমি জানি, তাদেরকে আমি চিনি। কিন্তু দরজা খুলে যাকে দেখলাম তাকে আমি চিনি বলে তো মনে হলো না। ওই রুমালের মতো কিছু একটা দিয়ে নাকের ওপর পর্যন্ত ঢাকা রয়েছে। বাইরে তখন অন্ধকার নেমেছে, তাই ভালোভাবে কিছু বোঝা গেল না। ঘরের ভিতরে আলো ছিল, কিন্তু লোকটা একটু দূরে দাঁড়িয়েছিল। আমি বাইরে আসতেই লোকটা কাগজটা আমার হাতে দিয়ে বলল, দোতলায় যে বাবু আছে তাকে দিয়ে দিতে। আমি কিছু বলবার আগেই সে আবার বলল, ওপরে যে বাবু আছে তাকেই কাগজটা দিও, অন্য কাউকে দিও না এটা। আর হ্যাঁ, কাগজটা নিয়ে যাওয়ার সময় কিন্তু খুলে দেখবে না। আমি তার কথা শুনে কাগজটা আর খুললাম না, সোজা সিঁড়ি দিয়ে ওপরে উঠে বাবুকে ডেকে কাগজটা দিয়ে দিলাম। বাবু একটু অবাক হয়েছিল, কিন্তু বিশ্বাস করবেন না, কাগজটা খুলে দেখার সঙ্গে সঙ্গে বাবু যেন ভয় পেয়েছিল। সেটা আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না। ওটাই কি লেখা ছিল সে ব্যাপারে তোমায় হালদারবাবু নিশ্চয়ই কিছু বলেনি, কিংবা তুমিও দেখোনি? না দারোগাবাবু, আমি তো তখন আর কিছু ভাবিনি। আমি ভেবেছিলাম কোনো একটা খবর দেবার জন্য কেউ হয়তো এখানে এসেছে, তাছাড়া ওই বাবুর সঙ্গে তো তেমন কেউ দেখা সাক্ষাৎ করতে আসতে না। আমি আর অত কি করে বুঝবো। রাতের বেলা কি কিছু শুনেছিলে তুমি?
রাতের বেলায় মাঝে মাঝে উঠি দরকার পড়লে। বাইরে যেতে হলে ঘরের সদর দরজা খুলে তারপর বাইরে যেতে হয়। সদর দরজা ভেতর থেকে বন্ধ থাকলেও তালা দেওয়া থাকে না, তাই যে কেউ সেটা খুলে যেতে পারে। আমি সেটাই করেছিলাম। সদর দরজা খুলে বাড়ির পেছনের দিকে মানে ওই প্রস্রাব করতে গিয়েছিলাম। তারপর যখন ফিরে এসে দরজা বন্ধ করে নিজের ঘরে ঢুকতে যাব, তখন উপরের ঘরে একটা শব্দ হলো বলে মনে হলো আমার। কেমন শব্দ? দরজা খোলার শব্দ বলে মনে হয়েছিল, কিন্তু ওপরের বাবু তো অনেক রাত পর্যন্ত জেগে বইপত্র পড়ে, তারপর আরও কী সব করে, তাই আমি বেশি ভাবিনি। যখন আমি নিজের ঘরে চলে এলাম তখন একটা শব্দ শুনতে পেয়েছিলাম। রাতের বেলায় এমনিতেই চারপাশে শব্দ কম হয়, ঝিঝি পোকার শব্দ ছাড়া ওই একটা শব্দ যেন ওই দু একবার শুনেছিলাম। তবে আমি ঠিক করে বলতে পারবো না তারকাবাবু। তার মানে শব্দ যে একটা হয়েছিল সেটা তুমি বলতে পারলেও কিসের শব্দ হয়েছিল সেটা ভালোভাবে বলতে পারছো না। আর ঠিক তার পরের দিন সকালে হালদার বাবুকে এমন অবস্থায় পাওয়া গেল। রাতের বেলায় নিশ্চয়ই কেউ উপরে এসেছিল। এই পিছনের সিঁড়িটা বেয়ে তো যে কেউ উঠতে পারে রাতের বেলা, তাই না? এইসব কথাই আমি ভেবে চলেছিলাম সেদিন রাতে, যখন হরিশের সঙ্গে তার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। তখন মনের ভেতর দোটানা চলছিল। সত্যি সত্যি যদি দুটো খুনের মধ্যে সম্পর্ক থাকে, তাহলেও কি আমার কোনো লাভ হবে? এতদিন আগে যে ব্যাপারটা এখানে ঘটে গেছে, নিশ্চয়ই সে ব্যাপারে পুলিশ তদন্ত করেছে, কিন্তু তেমন কিছুই খুঁজে পায়নি। তাহলে শুধু শুধু হরিশের সঙ্গে এই রায়দিঘিতে এসে সময় নষ্ট হলো না তো? তার চেয়ে কলকাতায় থেকে ওই রঘুচরণ আর বিপিনবাবু এদের সঙ্গে আরও ভালোভাবে কথা বলে এবং সেদিন রাতে আর কেউ কিছু দেখেছিল কিনা সে ব্যাপারটা খোঁজ খবর নিলে কি ভালো হতো না? পরদিন সকালে হরিশের সঙ্গে গিয়ে পৌঁছলাম রায়দিঘির থানার কাছে। খুব বেশি বড় না, ছোটোখাটো থানা। আশেপাশের অনেক দূরের এলাকার মাঝে এই একটাই থানা। কনস্টেবল আমাদের আটকালো। প্রথমত পুলিশের পোশাক নেই, তার ওপর আমরা অচেনা। ভেতরে কোনো অফিসার কিছুই একটা দেখছিল না মন দিয়ে। কনস্টেবলকে আমার পরিচয় দিতেই সে পথ ছেড়ে দিল। ভেতরে যেতেই অফিসার আমার বদলে হরিশকে দেখে বলল, আরে হরিশ যে, কি ব্যাপার? অনেকদিন পর দেখা হলো। কলকাতায় ছিলে নাকি? আমি আমার পরিচয় দিতেই লোকটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আমার সঙ্গে হাত বাড়িয়ে করমর্দন করে বলল, ও মাই গড, কি সৌভাগ্য আমার! নমস্কার, আমার নাম সব্যসাচী রায়। এখানে এখন পোস্টিং পড়েছে, তবে কলকাতার একটা থানায় কিছুদিন ছিলাম, যদিও তখন নিম্ন স্তরেই ছিলাম। তারপর এখানে গোটা থানার দায়িত্বেই আছি। আপনার কথা অনেক শুনেছি দারোগাবাবু, কিন্তু আপনি হঠাৎ এখানে, কি ব্যাপার বলুন তো? সমস্ত ঘটনাটা তাকে খুলে বলতেই বলল, ঠিকই বলেছেন, ব্যাপারটা আমার আন্ডারেই ছিল, কিন্তু অনেক খোঁজ খবর করেও কিছুই খুঁজে বের করতে পারিনি। আর স্যার, আপনি যেমন বলছেন সেক্ষেত্রে এখানেও ব্যাপারটা তেমন নয়। কিন্তু লোকটা নিজের নাম বলেছিল মনমথ চক্রবর্তী, কিন্তু কেন জানি না মনে হচ্ছিল লোকটা মিথ্যে কথা বলছে। তাছাড়া ওরা প্রায় 2 বছর আগে এখানে এসেছিল। ওর সঙ্গে একটা লোক 1 বছর ছিল, তারপর লোকটা কোথায় যেন চলে যায়। তার ব্যাপারে তেমন কিছুই জানা যায়নি। তবে এই লোকটার ব্যাপারেও তেমন কিছু জানা যাচ্ছে না। শুধু আগের দিন সন্ধ্যাবেলায় এ বাড়িতেও একটা কাগজ দিয়ে গিয়েছিল কেউ। কাজের লোকের হাতে? না, এখানে কাজের লোক ছিল না। এখানে যার বাড়ি তার হাতেই কাগজটা দিয়ে গিয়েছিল, কিন্তু অনেক চেষ্টা করেও সেই কাগজের মানে উদ্ধার করা যায়নি। তবে একটা কথা, আমাদের এই দিকটা তো ছোটখাটো এলাকা, আর লোকজনও সবার মুখই প্রায় চেনা। সম্প্রতি এক অচেনা লোককে 2-1 জন দেখেছিল এই এলাকায় ঘোরাফেরা করতে। বিশেষ করে যেদিন কাগজটা পাওয়া যায় সেদিন ওই সময়ের মধ্যেই নাকি লোকটাকে এদিক ওদিক ঘোরাফেরা করতে দেখা গিয়েছে, কিন্তু লোকটাকে কেউ চিনতে পারেনি। খুনের খবরটা ছড়িয়ে যাওয়ার পর আমরা তল্লাশি করছি, কিন্তু কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই লোকটির সঙ্গে যে আরেকটি লোক ছিল, সেই লোকটির ব্যাপারে কোনো কিছু জানা যায়নি? না 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 দারোগাবাবু, এটা কলকাতা নয়, এত লোকের ভিড় তো এখানে নেই। আপনি যে এখানে এলেন বুঝতেই পারছেন, কখন কে এলো কখন কে গেল সেগুলো অত মাথায় রাখে না কেউ। নদীপথে কত লোক যে কত সময় এদিকে আসে, এই তো থানা থেকে এগিয়ে গেলেই একটা বড় ঘাট রয়েছে,
এপার ওপার থেকে কত লোক যাতায়াত করে, সবাইকে কি ঠিক মনে রাখা যায় নাকি আপনি বলুন? তবে আমরা চেষ্টা করেছিলাম। এই কাগজটা পাওয়া গিয়েছিল, মারা গেল যে, আরে মন্মথ চক্রবর্তী, তার ঘরেই একটা টেবিলের ওপরে কাগজটা ছিল, পেন দিয়ে চাপা দেওয়া। বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল বিপিনবাবুর বাড়ির দোতলায় ঘরের মেঝেতে পড়ে থাকা মৃতদেহটার কথা। কনস্টেবল এগিয়ে গিয়ে দেখে বলেছিল, এহে, কিভাবে মেরেছে! মনে হয় প্রচন্ড রাগে কেউ বুকের কাছে ছুরি চালিয়ে ফালা ফালা করে দিয়েছে। না না, খুব রাগ না থাকলে এমন কাজ কেউ করতে পারে? হঠাৎ এমন মনে হলো কেন? জানি না দারোগাবাবু, ওই বুকের মাঝে একবার ছুরি মারলেই তো মরে যাওয়ার কথা, কিন্তু তারপরেও এতবার ছুরি মেরেছে যে রক্ত ছড়িয়ে রয়েছে চারপাশে। এতবার করে যখন কেউ মেরেছে, নিশ্চয়ই তার কোনো রাগ ছিল, প্রতিশোধ কিংবা ওই প্রতিহিংসা, যা খুশি হতে পারে। কনস্টেবলের কথাটা তখন মাথায় ছিল না, এখন মনে পড়ল। আর তার সঙ্গে সঙ্গে মনে পড়ল ওই বাড়িতেও দোতলার ঘরে টেবিলের ওপরে কাগজটা রাখা ছিল, এবং সেই কাগজটা চাপা দেওয়া ছিল একটা পেন দিয়ে। কিন্তু বিশ্বাস করুন স্যার, ওই লোকটা এখানে প্রায় 2 বছর যেহেতু ছিল, তার সঙ্গে আর একজনও ছিল ওই বছরখানেক মতো। এর মধ্যে এরকম কোনো কিছু হতে দেখা যায়নি, কোনো ঝামেলা নয়, কিচ্ছু নয়, সব কিছুই ঠিকঠাকভাবেই ছিল। তাদের সঙ্গে লোকজন দেখা করতেও আসছে না, নিজেদের মতোই ওরা থাকতো। তবে হ্যাঁ, শুনেছিলাম প্রত্যেক মাসের 2টো দিন ওরা দেশের বাড়ি যেত। হালদার বাবুও প্রত্যেক মাসে 2টো দিন দেশের বাড়িতে যেত, কিন্তু আমার মনে হয় এই দেশের বাড়ি আসলে সত্যিই কারোর দেশের বাড়ি নয়। এর পিছনে অন্য কোনো একটা ব্যাপার নিশ্চয়ই রয়েছে। তখন তেমন কিছু মনে হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে ব্যাপারটা সহজ নয়। প্রায় 2 মাস পরে হঠাৎ করে আবার কলকাতাতে এমন একটা ঘটনা ঘটে গেল। তাহলে কিছু তো একটা ব্যাপার আছে এই দুজনের মধ্যে। এদের মধ্যে কোনো সম্পর্ক আছে বলে কি আপনার মনে হয়? শুধু সেটুকুই না, আমার আরও বেশি কিছু মনে হয়, তবে সব কিছুই আমার অনুমান। এই মুহূর্তে আমাদের হাতে যখন কোনো প্রমাণ নেই, তখন কিন্তু আমরা কিছুই করতে পারবো না। হরিশের সাহায্যে থানার পুলিশ অফিসারের সাথে কথা হলেও তেমন কিছু একটা সাহায্য হলো না। তবে হরিশের সঙ্গে সেই দিনই আমি সেই বাড়িটা দেখতে চলে গেলাম, যেখানে ওই মন্মথ চক্রবর্তী বলে লোকটি থাকতেন, যার খুন 2 মাস আগে হয়েছিল। ওখানে গিয়ে সেই বাড়িওয়ালার সঙ্গে কথা বললাম। বাড়িওয়ালার সাথে তার স্ত্রী এবং একটি বছর 17 কি 18 ছেলে রয়েছে। পুলিশের লোক এবং কলকাতা থেকে আসছে শুনে আমায় বেশ খাতির যত্নই করলো ওরা। তার বাড়িতে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে কথাবার্তায় চলছিল। লোকটির নাম মাধব। এতগুলো দিন লোকটা আমাদের সঙ্গে ছিল, কখনো মনেই হয়নি যে এভাবে চলে যাবে। তার সঙ্গে তো আরও একজন তো এখানে ছিল, তার ব্যাপারে আপনারা কিছু জানেন না? মানে লোকটা হঠাৎ করে এখান থেকে চলে গেল কেন? কয়েকবার জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তেমন কিছুই বলেনি। বলেছে সেই লোকটা তার দেশের বাড়ি চলে যাচ্ছে। আর দুজন যখন ছিল তখন ভাড়া দিত, একজন চলে যাওয়ার পরও তাই ভাড়া দিত। তাই আমি আর এসব নিয়ে মাথা ঘামাইনি। আচ্ছা, যেদিন উনি ওই কাগজটা হাতে পেল, মানে মন্মথবাবু, সেদিন আপনিই তো তার হাতে কাগজটা দিয়েছিলেন। কাগজটা দেখে তার মুখের কোনো পরিবর্তন হয়নি। এইবার হঠাৎ করেই মাধববাবু যেন ভাবলেন, তারপর প্রায় অদ্ভুতভাবে আমায় অবাক করে দিয়ে বললেন, এখন আপনি বললেন তাই মনে পড়ল, সত্যিই তো সেদিন যখন কাগজটা আমি তার হাতে দিলাম, কাগজটা খুলে দেখে মুহূর্তের জন্য সে যেন একেবারে চমকে গিয়েছিল। এরপরেই ব্যাপারটা সামলে নিয়ে নিজের ঘরে দরজাটা বন্ধ করে দেন। তার মানে বোঝা যাচ্ছে যে কাগজের ব্যাপারে মন্মথবাবু কিছু জানতেন, কিন্তু আরও একজন এই ব্যাপারে জানতেন, সেটা কে বোঝাই যাচ্ছে। তার মানে এদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক আছে। এই যে দ্বিতীয় লোকটি এখানে ছিল বছরখানেক আগে, যে এখান থেকে চলে যায়, তার বর্ণনা আপনি দিতে পারবেন? মাধববাবুকে দেখতে লম্বা চওড়া এবং মাথায় সামান্য টাক। কথাগুলো শুনেই আমার মুখে সামান্য হাসি ফুটে উঠল। বললাম, হরিশ, আমাদের এখানকার কাজ শেষ হয়েছে, আমাদের এবার কলকাতায় ফিরতে হবে। বাকি যা কাজ আছে সেটা আমাদের কলকাতা থেকেই করতে হবে, বুঝলে? সেদিন ফেরার সময় রায়দিঘি থানার অফিসারের সঙ্গে আমরা দেখা করলাম। এখানকার পুরনো পুলিশ ফাইল খোঁজাখুঁজি করে দেখলাম তেমন কিছু তথ্য বাইরে এলো না। এরপর ফিরে গেলাম কলকাতা। সেখানে ততদিনে উপর মহল থেকে ব্যাপারটা নিয়ে একেবারে নড়ে চড়ে বসেছে। যে অফিসারকে দায়িত্ব দিয়ে এসেছিলাম
তিনি খোঁজাখুঁজি করে বার করেছেন আরেকটা অদ্ভুত তথ্য। এই হালদার বাবুর ঘর তল্লাশি করে দেয়ালের গোপন কিছু জায়গা থেকে বেরিয়ে এসেছে অনেক টাকা। এগুলো যে বিপিনবাবুর নয় সে কথা তিনি স্বীকার করেছেন, এবং উপরের ঘরে ওই দেয়ালের মাঝে ইট সরিয়ে টাকা রাখার জায়গাটা হালদারবাবু করেছেন বলেই মনে হয়। বেশ কিছু টাকা, তার সঙ্গে গয়নাগাটি, এমনকি আরও অনেক কিছুই তার ঘরে বিভিন্ন জায়গা থেকে পাওয়া গেছে। ছড়িয়ে থাকা টাকার পরিমাণ নেহাত কম নয়। সঙ্গে সঙ্গে রায়দিঘির অফিসারের কথা মনে পড়ে গেল। তারাও মন্মথবাবুর ঘর থেকে বেশ কিছু টাকা এবং অলংকার উদ্ধার করেছিলেন। সেগুলো এখন পুলিশের জিম্মায় আছে। মনে মনে বুঝতে পারলাম এদের দুজনের মধ্যে এমন কোনো একটা গভীর সম্পর্ক আছে যার সাথে এই টাকা পয়সা গয়নাগাটিরও সম্পর্ক রয়েছে। খোঁজ খবর চলতে লাগলো। টাকা পয়সা হিসেব দিয়ে তো আর কোনো তথ্য বার করা যাবে না, কিন্তু সমস্ত গয়নাগাটি নিয়ে তদন্ত চলতে লাগলো। বিভিন্ন থানায় খবর পাঠিয়ে দেওয়া হলো, খবরের কাগজে এবং বিভিন্ন খোঁচরদের কাছে খবর পাঠানো হলো। আর তাতেই 1 মাসের মাথায় এক জায়গা থেকে খবর এলো এখানকার একটি সোনার দোকানে বছর 6 আগে একবার চুরি হয়েছিল। চুরি না বলে ডাকাতি বলাই ভালো। টাকা পয়সা, সোনার গয়না, অনেক জিনিসপত্রই চুরি হয়েছিল। যে সমস্ত সোনার গয়নাগাটি হালদারবাবুর কাছে ছিল তার মধ্যে একটা নীল রঙের চুনি বসানো গলার হার ছিল। খবরের কাগজের থেকে খোঁজ পেয়ে যেমন চুরি ডাকাতি হওয়া সোনার দোকানে অথবা ধনী মানুষেরা সেখানে দেখতে আসে, ঠিক তেমনই একদিন একজন লোক এসেছিল এখানে, এবং সে ওই হারটা চিনতে পারে। এই খবরটা সে ওই দোকানে জানাতে তারা তাকে পুরস্কার দিয়েছিল। সেই খবর পেয়ে আমি আর দেরি না করে সরাসরি চলে যাই সেই দোকানটিতে। এরপর তাদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে জানতে পারি যে আজ থেকে প্রায় 6 বছর আগে তাদের দোকানে ডাকাতি হয়েছিল। সেখানকার পুলিশের তরফে জানা যায় 6 বছর আগে সেই এলাকায় এবং আশেপাশে বেশ কিছু সোনার দোকানে ডাকাতের উপদ্রব বেড়েছিল। তবে সেই বছরের শেষের দিকে 3 জনের একটা দল ধরা পড়েছিল। তবে আসল কথাটা হলো, ডাকাত ধরা পড়লেও ডাকাতি করা টাকা পয়সা, গয়নাকাটি সেসব কিছুই খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া দলের মধ্যে একজনের বিরুদ্ধে অভিযোগ এসেছিল, কিন্তু বাকিদের বিরুদ্ধে সঠিক কোনো প্রমাণ না পাওয়ায় তাদেরকে ছেড়ে দিতে হয়েছিল। সবকিছু শুনে বললাম, এবার যেন গোটা ব্যাপারটা একটু একটু করে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু সমস্যা হলো, তাহলে খুনগুলো করলো কে? পুলিশের হাতে কেউ যদি বন্দী না হয়। না দারোগাবাবু, খবর পেয়েছি যে এই 3 জনের মধ্যে একজনের 5 বছরের জেল হয়েছিল, কিন্তু বাকি 2 জনকে তারপর থেকে আর পাওয়া যায়নি। তার মানে নিশ্চয়ই বছরখানেক আগে কিংবা মাস কয়েক আগে ওই একজন ছাড়া পেয়ে গেছে। খোঁজ করতে হবে, খোঁজ করতে হবে, খোঁজ করতে হবে। কোন জেলে ছিল লোকটা, এই সমস্ত ব্যাপারে খোঁজ লাগাও। এরপর দেখতে দেখতে 3 দিন কেটে গেল। চতুর্থ দিনের দিন আমি অতি সাধারণ ছদ্মবেশে গিয়ে পৌঁছালাম একটা জায়গায়। সেখানে বড় রাস্তা থেকে ভেতরের দিকে ছোট রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি, আর আমার সামনে এগিয়ে চলেছে একটি লোক। চাপা গায়ের রং, চেহারা মোটামুটি ভালোর দিকে, তবে চোখ মুখ কেমন একটা রুক্ষ, মুখে লম্বা গোঁফদাড়ির জঙ্গল। সে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে চলেছে। আমি তার পিছু পিছু অনেকটা এগিয়ে গেছি। একটা পথের বাঁকের কাছে সেই লোকটা হঠাৎ করে উধাও হয়ে গেল। তখন প্রায় বিকেল পেরিয়ে সন্ধে হওয়া শুরু হয়েছে। আমি পেছনে ঘুরতে যাব, হঠাৎ এমন সময় পেছন থেকে একটা ছুরি ধরা হাতে নেমে এলো আমার পিঠের দিকটা লক্ষ্য করে। আমি তৈরি হয়েছিলাম, সঙ্গে সঙ্গে ঘুরে গিয়ে তার ছুরি ধরা হাতটা ধরে একটা মোচড় দিলাম, আর পকেট থেকে রিভলভার বার করে তার কপালের কাছে ঠেকিয়ে বললাম, কোনো চালাকি নয়, বেশি চালাকি করতে গেলে কিন্তু এখানে গুলি করে খুলি উড়িয়ে দেব। কিন্তু তুই কে? কেন আমার পিছু নিয়েছিস? এখানে এত সহজে যে পেয়ে যাব তোমাকে, সেটা তো আমি ভাবতেই পারিনি, কিন্তু একবার যখন পেয়ে গেছি তাহলে তো ছাড়া যাবে না। 3টে দিন তোমার খোঁজে আমরা এখানে ওখানে ঘুরেছি। এখানে যে এত সহজে তুমি ধরা দেবে সেটা ভাবিনি। তবে হ্যাঁ, একদম কোনো চালাকি নয়। লোকটা ছুরিটা ডান হাতে ধরেছিল, হাতটা নামিয়ে রেখেছিল। এবার হঠাৎ করে সে ছুরিটা বাঁ হাতে নিয়ে ছুরির ধারালো ফলা দিয়ে আমার মাথায় আঘাত করার চেষ্টা করলো। আর দেরি করে লাভ নেই, তাই হাত থেকে ছুরিটা কেড়ে নিলাম। সঙ্গে সঙ্গে পাশে লুকিয়ে থাকা 2-1 লোক বেরিয়ে এলো। তাদের মধ্যে ছিল এই এলাকার একজন পুলিশ অফিসার আর 2 জন কনস্টেবল।
সকলেই আছে সাদা পোশাকে। লোকটা ততক্ষণে সবকিছুই বুঝতে পেরেছে। সে হাসতে হাসতে বলল, কি করবি তোরা? প্রমাণ করতে পারবি? প্রমাণ করতে পারবি যে আমি এই খুনটা করেছি? না 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 না, পারবি না, কিছুতেই পারবি না। প্রমাণ করতে পারবো, তার কারণ হালদার বাবুর খুনের আগে ধস্তাধস্তি হয়েছিল, এবং সেই ধস্তাধস্তির সময় হালদার বাবুর আঙুলের নখের মধ্যে খানিকটা চামড়া উঠে এসেছিল। ডাক্তার জানিয়েছিল ধস্তাধস্তির সময় বোধহয় অপরাধীর সঙ্গে তার একটা হাতাহাতি হয়, তখনই ব্যাপারটা হয়েছিল। তাই তার নখ থেকে বের করে আনা সেই চামড়ার সঙ্গে তোমার শরীর থেকে নেওয়া রক্তের স্যাম্পেল মেলালেই হবে। তাছাড়া প্রথম খুনটা যখন করেছিলে প্রায় 2 মাসের একটু আগে, ওই মনমথবাবুর খুনের সময় একটা ভুল তুমি করে ফেলেছিলে। মনমথবাবুর বাড়ির ঠিকানা খুঁজতে গিয়ে ওখানকার নৌকার ঘাটের কাছে বেশ কিছু সময় কাটিয়ে ফেলেছিলে, আর সেই সময় সেখানকার অনেকেই তোমাকে দেখে ফেলেছে। তাদের কয়েকজনকে নিয়ে নিশ্চিত করলেই হবে। এবং মনমথবাবু যে বাড়িতে থাকতেন, সেই মাধববাবুর ছেলে সেদিন সন্ধ্যের দিকে জানলা থেকে তোমাকে দেখেছিল। মাধববাবুকে কাগজটা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় মাথার ঢাকনাটা সরিয়ে ফেলেছিল তুমি। মিথ্যা কথা, আমায় কেউ দেখেনি, কেউ দেখেনি আমাকে। আরও অনেকেই প্রমাণ দেবে। যেই সোনার দোকানে আজ থেকে 6 বছর আগে তোমরা একসাথে ডাকাতি করেছিলে, সেই দোকানের লোকেদের সঙ্গে আমাদের কথা হয়েছে। পুলিশের খাতায় এমনিতেই তোমার নাম আছে। তাছাড়া এখন যদি সেই টাকা পয়সা এবং গয়নাগুলো উদ্ধার করা যায়, তাহলে পুলিশ সেই কেস ফাইল আবার খুলবে। তখন তুমি এমনিতেই ধরা পড়বে। তার চেয়ে সত্যি কথা বলো, নিজের বন্ধুদের কেন মারলে? ওরা তো তোমার সঙ্গে ছিল, একসাথে তোমরা সমস্ত কাজ করতে, কেন মারলে? সঙ্গী ছিল না ওরা, ওরা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। আমরা একসময় একসঙ্গে কাজ করতাম, টাকা পয়সা জিনিসপত্র সবকিছুই ওরা ওদের সঙ্গেই রাখতো। আমার কাজ ছিল ঘুরে ঘুরে খবর আনা। হাত ছাপের কাজও আমি বেশ ভালোই করতে পারতাম। এইরকমই একটা সোনার দোকানে একবার হাত ছাপের কাজ করতে গিয়ে ধরা পড়ে গেলাম। তখন ব্যাপারটা পুলিশের কান পর্যন্ত পৌঁছলো। এমনিতেই ওই এলাকার কয়েকটা দোকানে এর আগেও আমরা চুরি ডাকাতি সবই করেছিলাম, আর তাতেই বিপদে পড়লাম। কিন্তু ওরা আমাকে বাঁচানোর চেষ্টাও করলো না। ওরা টাকা পয়সা গয়নাগাটি সবকিছু নিয়েই ওখান থেকে চলে গেল। তারপর পুলিশ তেমন কিছু পেল না বলে আমার 5 বছরের শাস্তি হলো, যা চুরি করেছিলাম তার জন্য। তাছাড়া অনেকেও বলেছিল যে আমি নাকি চুরি ডাকাতি এগুলো করিয়েছিলাম, কিন্তু আমার কাছে কিছুই পাওয়া গেল না। তারপর প্রথম 2বার ওরা এসেছিল আমার সঙ্গে দেখা করতে, তারপরে আর কেউই এলো না। ওরা ওখান থেকে অন্য কোথাও চলে গেল। আমি তখনই ঠিক করেছিলাম, যেদিন এখান থেকে বেরোবো সেদিন ওদের কাউকে ছাড়বো না। এখান থেকে বেরিয়েই ওদের খোঁজ করতে লাগলাম। খোঁজ করতে করতে গিয়ে পৌঁছালাম ওই রায় দিঘিতে, আর তারপরেই সব ঠিক করে ফেললাম। আর ওই কাগজটা লম্বালম্বিভাবে 3টে লাল দাগ কাটা, এবং আরেকটা লাল দাগ ওই 3টে দাগকে আড়াআড়িভাবে যেন ছেদ করেছে। 3টে লাল দাগের মানে তোমরা 3জন, আর ওই অপরের একটা লাল দাগ মানে ওটা কি তুমি? আমরা যখন কোনো কিছুর হিসেব করতাম অথবা কোথাও চুরি ডাকাতি করে আসতাম, তখন একটা খাতায় কলমে 3টে লাল দাগ দিয়ে তারপর আমরা হিসেবগুলো লিখে রাখতাম। সেখানে সমস্ত কিছুই থাকতো চুরি করা জিনিসপত্রের সঙ্গে। যে চুরি করা জিনিসগুলো আমরা লুকিয়ে রাখতে চাইতাম সেটা অনেক দিন পর্যন্ত বার করব না, তার সঙ্গে একটা কাগজ দিয়ে আমরা ওটার ওপর একটা দাগ দিয়ে দিতাম, যাতে বোঝা যায় যে এই সেই বাক্স এবং এটাকে এখন বন্ধ রাখবো। তাই ওটাই আমি কাজে লাগিয়েছিলাম, ওটা আমিই করতাম। আর দাগের আশেপাশে যে লাল ছোট ছোট দাগগুলো ছিল সেগুলো ভালো করে হিসেব করে দেখলে তোমরা বুঝতে পারতে যে ওই দাগগুলো আসলে 1-1 ঘন্টা। মন্মথকে আমিই মেরেছিলাম রাত 10টায়, আর হালদারকে মেরেছিলাম ঠিক রাত 12টায়। সমস্তটা ওখানেই লেখা ছিল। ওরা জানতো আমি আসবো, কিন্তু ওরা এটা জানতো না যে আমি ওদের খুন করার জন্য ওখানে গিয়েছি। ততক্ষণে হাতকড়া পড়ে গেছে লোকটির হাতে। তার নাম নিবারণ চ্যাটার্জি। আরও অনেক কিছুই জানা গেল। ওরা 3জন একসময় কিসের একটা ব্যবসা করত, তারপরে কি কারণে যেন ব্যবসাটা নষ্ট হয়ে যায়। এদিকে 3জনের মধ্যে কেউই বিয়ে করেনি, সবাই ঝাড়া হাত পা। তাই পরিকল্পনা করে ওরা প্রথমে চুরি, হাত সাফাই করবে এবং তারপর বড় বড় কাজ করতে শুরু করবে। বছরখানেক ধরে ওরা এক জায়গায় কাজ করত, তারপর অন্য জায়গায় চলে যেত।
কিন্তু একটা সমস্যার জন্য সেখানে নিবারণ ধরা পড়ে যায়, আর বাকিরাও ধরা পড়ে যাওয়ায় ওকে ছেড়ে দেয় এবং নিজেদের রং পাল্টায়। তাই পরিকল্পনা করে খুঁজে খুঁজে বার করে ওই দুজনকে, তারপর ওইভাবে সাদা কাগজে ওদের চেনা একটা চিহ্ন লিখে পাঠিয়ে দেয় ওদের, নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য। তারপর বোধহয় রাতের বেলা তাদের বাড়িতে কোনোভাবে ঢুকে খুনগুলো করে। নিবারও নিজেই সমস্ত কিছু স্বীকার করে ফেলেছিল। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে প্রথমে এখানকার থানায় নিয়ে আসা হয়, তারপর সেখান থেকে তাকে আনা হয় কলকাতায়। জেলে থাকাকালীন সময়ে সমস্ত কথাই আরও একবার স্বীকার করেছিল নিবারণ, কিভাবে হালদারবাবু আর মন্মথবাবুকে সে খুন করেছিল। কিন্তু খুন সম্পর্কে তার কোনো গ্লানিই ছিল না। সে বলেছিল, ওদের জন্য আমার গোটা 5-5টা বছর নষ্ট হয়েছে। আমি ওদের কাউকেই প্রথমে মারতে চাইনি। ছুরিটা আমি পেয়েছিলাম মনন্তর ঘরে। আমি তো মনন্তকে বলেই দিয়েছিলাম আমার ভাগটা আমাকে বুঝিয়ে দিতে। এতদিন ধরে জেল খাটার সময় আমি ওটাই ভেবেছিলাম, যে টাকা পয়সা আমার ভাগে আছে সেসব কিছু নিয়ে আমি দূরে কোথাও চলে যাব। কিন্তু সেদিন রাতে আমি যখন তাকে সে কথা বলি, সে কিছুতেই সেটা মানতে পারেনি। তারা ভয়ে ভয়ে সেই জায়গা থেকে চলে এসেছে। কোথায় কি আছে তারা নাকি কিছুই জানে না। তাতে আমার মাথায় রাগ চড়ে যায়, আর তারপরে রাগের মাথায় সেই ছুরিটা তার বুকে বসিয়ে দিই। ওকে আমি মারতে চাইনি, কিন্তু খুনটা হয়ে যাওয়ার পরে গোটাঘর তল্লাশি করে দেখেছিলাম, কিছুই পাইনি। তারপর নিচের তলায় শব্দ শুনে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসি। পরে ভেবেছিলাম হালদারকে আর কিছু বলবো না, খুন করে তার ঘর থেকে সবকিছু নিয়ে চলে আসবো। টাকা কিছুটা পেয়েছিলাম, কিন্তু খুব বেশি নয়। কিন্তু ওদের জন্যই তো আমার এসব হয়েছিল। তাই আমি মনে মনে শান্ত হয়ে ফিরে এসেছিলাম নিজের এলাকায়। ভাবতে পারিনি যে পুলিশ এত দূর পর্যন্ত আমার পেছন পেছন চলে আসবে। কিন্তু আপনি কি করে ধরলেন বলুন তো দারোগাবাবু? প্রথমে হালদারবাবু, তারপর ওই মন্মথবাবু, দুজনের সংযোগটা খুঁজে বার করতে পেরেই আমি বুঝতে পেরেছিলাম এদের মধ্যে কোনো না কোনো যোগাযোগ আছে। তারপরে তাদের ঘর থেকে পাওয়া টাকা পয়সা, সোনার অলংকার সব কিছুর সঙ্গে ওই এলাকার চুরি ডাকাতির ঘটনাগুলো বেরিয়ে আসে। তখনই তোমার কথা আমরা জানতে পারি। কিন্তু জেল থেকে যে তুমি ছাড়া পেয়েছ, তখন সেটা বুঝতে পারিনি। 2-1 দিনের মধ্যেই সেটা জানা যায়। খুন হয়েছে 2 মাস আগে, আর তুমি ছাড়া পেয়েছো প্রায় 6 মাস আগে। তার মানে এই 4 মাস ধরে তুমি এসে কিছু একটা করেছিলে। তখন তোমার খোঁজ করতে শুরু করি। খোঁজ করতে করতে জানা যায় প্রত্যেক মাসে 2-1 দিনের জন্য হালদারবাবু আর মন্মথবাবু যেখানে যেতেন সেটা সত্যিই তোমাদের দেশের বাড়ি। আসলে তোমাদের 3 জনের দেশের বাড়ি ছিল ওই একই জায়গায়, জব্বলপুরে। এখানে এসে ওদের ব্যাপারে খোঁজ খবর করে সমস্যাটা জানতে পারি। তোমরা 3 জনে একসাথে এলাকা ছেড়ে দিলে। ওই যেভাবেই হোক, যে কারণেই হোক, তুমি এখানে ফিরে আসবে। ওরা এত বিপদের মধ্যে থেকেও যখন মাসে একবার করে এখানে আসতো, তখন তুমিও নিশ্চয় এখানে আসবে। তখনই তোমাদের জন্য ফাঁদ পাতি। আর তারপর তোমার উপর নজর রাখতে গিয়ে তুমি নিজেই আমার উপর আক্রমণ করে বসো। পুলিশের ডাক্তারের কাছে হালদারবাবুর নখের মাঝে পাওয়া রক্ত মাংস লাগা চামড়া ছিল বটে, কিন্তু মাধববাবুর বাড়িতে কেউ তোমায় দেখেনি। তুমি নিজেই সবটা স্বীকার করে ফেলেছ। এরপর কেসটা আদালতে ওঠে, আর আদালতে নিবারণের ফাঁসির সাজা শোনানো হয়। সেটাই স্বাভাবিক, 2টো খুন তার মাথায় ঝুলছে। পুলিশ এরপর সমস্ত টাকা পয়সা আর গয়নাকাটি উদ্ধার করে। আজ থেকে প্রায় 5 বছর আগে যাদের চুরি ডাকাতি হয়েছিল, সেই সমস্ত জিনিস আবার তাদের ফিরিয়ে দেবে বলে জানিয়েছিল। তবে সে ব্যাপারে আমি খুব বেশি কিছু জানি না। আমার যেটুকু কাজ ছিল সেটুকু আমি করেছিলাম। তবে একসময় মনে হয়েছিল নিবারণ এসব কিছুই করতে পারত না, যদি না জেল থেকে বেরিয়ে আসার পরে তাকে ওরা দুজন মিলে সাহায্য করত, বা সাহায্য না করলেও যদি ওরা অন্য কোনো পথ অবলম্বন করত, তাহলে 2টো খুন এবং একটা ফাঁসি হতো না। যাই হোক, অন্যায় মানুষকে এমন পথ পর্যন্ত নিয়ে যেতে পারে যার শেষটা কখনোই ভালো হয় না। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এইরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।